গুমের মামলা দুটি আমলে নিয়ে শেখ হাসিনা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ১। গুমের এই মামলা দুটির পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২২ অক্টোবর। দুপুরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচারহীনতার সংস্কৃতি আর নয়, অপরাধীকে বিচারের মুখোমুখি হতেই হবে। এর আগে গুমের মামলা এবং জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা সহ মোট ৩টি মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী সহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে টিএফআই সেলের গুম মামলাতে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। একই অভিযোগে জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলাতেও শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ ১৩ জনকে আসামি করা হয়। দুটি মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে ৫টি আলাদা অভিযোগ আনা হয়েছে। গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা। এছাড়া জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে বিজিবি কর্মকর্তা রেদানুল ইসলাম সহ ৪ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ১। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন। টিএফআই সেলের বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি। কিভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো, ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো, ইলেকট্রোকিউট করা হতো, জননাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হতো, হাত পা কেটে ফেলা হতো, নারী ভুঁড়ি বের করে ফেলা হতো, পৈশাচিক নির্যাতন করা হতো। এই যে তাদের তৎপরতাগুলো ছিল, একদিন না একদিন প্রত্যেক অপরাধীকেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এটাই হচ্ছে মেসেজ। যত রকমেরই যত জুলুম, অন্যায়, অবিচার হোক না কেন, আমি সব কিছুর বিচার চাই। আজকে আমি এখানে এসেছি, অ্যাডভোকেট তাজুল যেটা বলেছেন চিফ প্রসিকিউটর, আমিও সেই সাথে বলতে চাই যে অন্যায় যেই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে। এই গুমের বা খুন অবৈধভাবে, বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, খুন গুমের ঘটনা ঘটাতে না পারে, বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, সে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচারের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, সেই বিশ্বাস আমি রাখি। এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আমাদের দেশ থেকে গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ তা চিরতরে আমরা এখান থেকে বিলুপ্ত হোক, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়, সেই নিশ্চিতকরণ আমরা দেখবো ইনশাআল্লাহ। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনো দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। দর্শক, এ বিষয়ে আরও খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুন নবী সরকার। নুরুনবী, আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে গুমের মামলা দুটি আমলে নিয়ে শেখ হাসিনা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মামলা দুটির পরবর্তী শুনানি নিয়ে আইনজীবীরা কি বলছেন জানবো আপনার কাছ থেকে, আর মামলার সর্বশেষ কি তথ্য রয়েছে? এই মামলাতে তো ২২ অক্টোবর দিন ধার্য করা হচ্ছে। দুটি মামলা, শেখ হাসিনা সহ ৩০ জনের মতো আসামি রয়েছে এবং যারা সেনাবাহিনীতে কর্মরত এখনও ১৩ জনের মতো অফিসার রয়েছেন, বিভিন্ন দপ্তরে তারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে এখানে দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেখার বিষয় হচ্ছে আগামী ২২ অক্টোবর যে এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়টি তামিল করার জন্য ২২ অক্টোবর দিন ধার্য করা হচ্ছে। সেদিন এই সাবেক সামরিক সেনা কর্মকর্তা এবং বর্তমান সেনা কর্মকর্তা যারা কর্মরত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনা হয় কিনা সেটি কিন্তু সবচেয়ে চমকপ্রদ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন চমকপ্রদ বিষয় বলছি, যে কর্মরত থাকা কর্মরত থাকা অবস্থায় সেনাবাহিনীর কোনো
সদস্যকে এরকম ট্রাইব্যুনালে মামলায় আসামি করা হয়েছে, এটি কিন্তু প্রথম ঘটনা ঘটলো এবং তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে কি অগ্রগতি হয়েছে সেটিও কিন্তু প্রসিকিউশনকে জানাতে হবে আগামী 22শে অক্টোবরের মধ্যে। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি এখানে দায়ের করা হয়েছে সেই মামলাটিতে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আছেন তিনি কিন্তু তার জেরা অব্যাহত রেখেছেন শেষ সাক্ষীকে। সেটি আজকে শেষ হয়ে যেতে পারে এবং যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কিন্তু দিন নির্ধারিত হতে পারে ট্রাইব্যুনাল 1-এ। আগামী 5 থেকে 6 কার্য দিবসের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আইনজীবীরা আশা করছেন এ মাসের মধ্যে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি রয়েছে সেই মামলাটিতে রায় প্রদানের জন্য দিন ধার্য হতে পারে, এরকম কথা তারা বলেছেন। আমরাও সেরকম দেখছি, কারণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে, জবানবন্দি গ্রহণ শেষ হয়ে গেছে। আর বিশেষ অস্ত্র দিয়ে রামপুরাতে জুলাই অভ্যুত্থান চলাকালে যে 28 জনকে হত্যা করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু মামলাটি দায়ের করা হয়েছিল, সেটির ফরমাল চার্জ আদালত আমলে গ্রহণ করেছেন এবং সেটিও 22শে অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর। এবং এই প্রথম বিজিবির কোনো সদস্যকে কিন্তু এই ট্রাইব্যুনালের কোনো মামলায় আসামি করা হলো। তো আজকে বেশ কয়েকটি মামলা এখানে ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নতুন 2টি গুমের মামলা হলো এবং গুমের শিকার ব্যক্তিরাও এখানে এসে অভিযোগ করেছেন। নুনবী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে গুমের 2টি মামলা আমলে নিয়ে শেখ হাসিনা সহ 30 আসামির বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী। শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত সরকার, এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। একজন বিশেষজ্ঞ মনে করেন, সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। আর ওদের তোমরা যেরকমভাবে টর্চার করছো সব মাথায় রাখো, ওরকম ওদের উপরে করতে হবে। ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বয়ান দিচ্ছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এ ধরনের কর্মকাণ্ডকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখছেন ডক্টর ইউনুস ও রাজনীতিকরা। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই আসামিকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। শেখ হাসিনা অনেক কিছু বলছেন যে এগুলো হয়তো মানে কি বলবো সম্মত জিনিস না। তো সেটা কিন্তু আমাদের পার্লামেন্টে এসে ফরেন সেক্রেটারি উল্লেখ করেছিলেন দ্যাট আমরা কখনোই সেটা সাপোর্ট করি না। গত কিছু মাসে কিন্তু অনেক কমে গেছে, আমরা কিন্তু শুনছি না। আগে যেরকম অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম উনি ইউজ করে নানা বক্তব্য রাখতেন, সেগুলো কিন্তু আজকাল একদমই প্রায় শোনা যায় না। তো তার মানে নিশ্চয়ই কোনো কোথাও থেকে মেসেজ গেছে না। ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। আগেও ইন্ডিয়া যা করেছে আই এম শিওর সেরকম প্র্যাকটিসই চলবে, নতুন কিছু বা অন্যরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। ভারতের এই ধরনের কার্যক্রমকে তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে ধারণা করছেন সাবেক একজন রাষ্ট্রদূত। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করছে, এই বিষয়টা পরিষ্কার যে জনগণের যে অভিপ্রায় সেটার সাথে তারা অ্যাডজাস্ট করছে, কিন্তু তারা সতর্কতার সঙ্গে দেখছে যে কোনো দোষারোপের চক্রে যেন তারা পড়ে না যায়। তবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নির্ভর করছে আগামীতে নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উপর বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত বা রাজনৈতিক কাঠামোটা বাংলাদেশে দাঁড় হবে বা দাঁড় হতে যাচ্ছে, তার সাথে তাদের বোঝাপড়া কেমন, কারণ ওই বোঝাপড়ার উপরে তো আরো অন্যান্য বিষয় জড়িত। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। বাংলাদেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু আরও জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সহ পারস্পরিক সম্পর্ক
আরও দৃঢ় করতে চায় ইউরোপের দেশগুলো বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। তারা চায় বাংলাদেশ ইউ রিলেশনশিপে আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে সংসদ থেকে শুরু করে, তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর উপরে যে একটা স্বাধীনভাবে তারা সাথে সবাই যাতে কাজ করতে পারে, সাংবাদিক সহ সবাই। দেশের যে কোনো অস্বাভাবিক ঘটনার দায় নির্বোধের মতো বিএনপির কাঁধে চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রেস ক্লাবে ২৪ জুলাই আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি পতিত আওয়ামী আমলের ৩টি জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা ও কার্যক্রম বিষয়ে প্রেক্ষাপট আলোকপাত করেন। বিএনপি ক্ষমতায় গেলে শুধু জুলাই আন্দোলন নয়, বিগত ১৭ বছরের নিহত ও আহত পরিবারকে সহায়তা দেওয়ার কথাও জানান শামসুজ্জামান দুদু। এছাড়া আয়োজনে আলোচকরা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সমসাময়িক নানা দিকের কথা তুলে ধরেন। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নের সমাধানের পথ খুঁজতে দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারকে দুটি বিকল্প সুপারিশ দেওয়ার কথা বিবেচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। একটি হলো জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট করা, অন্যটি হলো আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া। এক্ষেত্রে নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে আগামী জাতীয় সংসদ। এর আগে গত রোববার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে সেদিন কমিশন ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়। তবে পদ্ধতি নিয়ে আরও আলোচনার জন্য সময় চাওয়া হয়। সনদ বাস্তবায়নের প্রশ্নে জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব বিএনপির। কোনো দল আগেই গণভোট চায়। দর্শক, যেমনটি বলছিলাম যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতির যে প্রশ্ন সমাধানের পথের জন্য আরও একটি আলোচনা সভা আজ হতে যাচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা আরও তথ্য জানার জন্য তার সাথে যুক্ত হচ্ছি। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ফরহাদ, আগের প্রত্যেকটি বৈঠকের বিভিন্ন তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছি। আজ তো আবার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইতোমধ্যেই শুরু হয়েছে কিনা একটু জানবো আপনার কাছ থেকে। এবং আরও একটি বিষয় আমরা দর্শকদের জানাছিলাম যে দুটি বিকল্প সুপারিশের কথা, এই সুপারিশ দুটোর বিষয়ে আপনার কাছে জানবো। আর রাজনৈতিক কোন কোন দল আজ বৈঠকে অংশগ্রহণ করছে জানাবেন। লাবণী, আলোচনাটি দুটোর সময় শুরু হবার কথা রয়েছে, তবে 2টো বেজে গেছে, এখন আলোচনাটা শুরু হয়নি। এর বড় কারণ হচ্ছে বৈরী আবহাওয়া। আপনি জানেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ঢাকা শহরে যান চলাচল একটু ব্যাঘাত ঘটছে। এর জন্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের আসতে কিছুটা সময় লাগছে। এই যে আমি এই পেছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতেই কিন্তু মূলত বৈঠকটি চলে প্রতিদিন। তো আজও বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। এই বৈঠকে মূলত আজ শেষ করার চেষ্টা করছে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। তারাও চাইছে যে আজ একটা ইতি টানবে, যেখানে তারা রাজনৈতিক দলগুলোর কাছে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে, বিভিন্ন প্রস্তাবনা নিয়ে তারা এসেছে এবং সর্বশেষ তারা চাইছে যে যদি কমিশন বা যদি রাজনৈতিক দলগুলো তারা একটা সিদ্ধান্তে একমতে পৌঁছতে না পারে, তাহলে কমিশন দুটো বিকল্প প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকারের কাছে, যা এই সংবিধান সংশ্লিষ্ট যে সকল বিষয় রয়েছে ঐকমত্য কমিশনের সুপারিশে সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য। আর যদি রাজনৈতিক দলগুলো একমত হতে পারে, একই ছাতার নিচে আসতে পারে সিদ্ধান্তগুলো নিয়ে, গণভোটের যে বিষয়টাতে একমত হয়েছে এর আগের দিন, অর্থাৎ আজ কিন্তু তৃতীয় পর্যায়ের 5ম দিনের বৈঠক চলছে। 4র্থ দিনের যে আলোচনা হয়েছিল সেই আলোচনায় গণভোট নিয়ে একমত হয়েছিল। আজ গণভোটটা কিভাবে হবে, এর সাংবিধানিক ভিত্তিটা, আইনি ভিত্তিটা কী হবে, সেটা নিয়ে মূলত আলোচনা হবে। আলোচনাটি শুরু হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজই হয়তো বা ইতি টানতে যাচ্ছে ঐকমত্য কমিশন এই একটা মহারণের।
লাবণী। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই বৈঠক শুরু হলে আপনার মাধ্যমে আরও তথ্য আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে শুক্রবার রাত 11টার দিকে 50 থেকে 60 জন এই হামলা চালায়। লুটে নেয় 7 লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। অভিযোগ, হামলার নেতৃত্বে ছিল কিশোর গ্যাং নেতা রাফাত সহ কয়েকজন। তাদের মদত দিচ্ছে মোহাম্মদপুর ও আদাবরের একদল সন্ত্রাসী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 3 অক্টোবর রাত 10:48 এভাবেই দল বেঁধে ফিলিং স্টেশনটিতে প্রবেশ করে 50-60 জনের একটি দল। সবার মুখেই মাস্ক। ফিলিং স্টেশনে ঢুকেই প্রথমে বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরার সার্ভার বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। এরপর শুরু হয় তাণ্ডব। প্রায় 30 মিনিট ধরে চলে হামলা, ভাঙচুর ও স্টাফদের মারধর। এক পর্যায়ে ম্যানেজারের রুমে ঢুকেও ভাঙচুর ও লুটপাট করে তারা। ক্যাশের ড্রয়ার ভেঙেও লুটে নেয় 7 লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। এরা প্রায় সংখ্যায় 50-60 জন লোক। এরা অতর্কিতভাবে আইসা আমার প্রতিষ্ঠানে আমার স্টাফদেরকে মারধর, তারপরে আমার ক্যাশিয়ার যে ছিল তাকে মেরে মাথা টাথা ফাটাই ফেলছে এবং তার কাছ থেকে চাবি ছিনাই নিয়ে এক পর্যায়ে আমার ক্যাশে যা টাকা পয়সা ছিল তারা সব লুটপাট করে নিয়ে গেছে। পরবর্তীতে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার অফিসের এইখানে এই গ্লাস ভাঙছে নিচের এবং আমার ওই কেচি গেটে তালা ভাঙার চেষ্টা করছে। আমি নিজেও আমার হচ্ছে কি হাতে আঘাত পেয়েছি। পাম্প কর্তৃপক্ষ বলছে স্থানীয় কিশোর গ্যাং লিডার রাফাতের নেতৃত্বে এই হামলা হয়েছে। তার সাথে আরও ছিল কাউসার, মহিদুল, সাব্বির, ইমন, টুটুল, হান্নান, মামুন সহ আরও বহু কিশোর গ্যাং সদস্য। এদের কাজ হচ্ছে কি ডাকাতি, ছিনতাই এগুলো করা। তো এরা হয়তোবা আমাদের এখানে এই উদ্দেশ্যে আসছে। আমি যেটা মনে করি যে এটা একরকম ডাকাতি, এটা ডাকাতি করা হয়। কারণ আমার প্রতিষ্ঠানে এসে আমার প্রতিষ্ঠানের কারেন্ট বন্ধ করে দিয়ে আমাদের স্টাফদেরকে মারধর করে আটকে রেখে তারা ক্যাশের চাবি ছিনিয়ে নিয়ে যেহেতু আমার টাকা পয়সা নিয়ে গেছে, এইটা আমি ডাকাতি মনে করি। খোঁজ নিয়ে জানা গেছে এই পাম্পটির মালিকানা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে এটি ভোগ করতেন ছোট ভাই শাহিন। বর্তমানে পাম্পটি চালাচ্ছেন বড় ভাই শামীম। দুই ভাইয়ের এই দ্বন্দ্বের জেরে একটি সন্ত্রাসী গ্রুপ ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় 20 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 15-20 জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ বলছে হামলায় জড়িত কিশোর গ্যাং ও তাদের মদতদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে যে হামলাটি হয়েছে তাৎক্ষণিক কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 4 জনকে কিন্তু তাৎক্ষণিক আটক করে কিন্তু আইনের আওতায় এনেছে। তো আমরা অন্যান্য আসামিদের আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এর পেছনে কারা রয়েছে সেটিও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। সেই সাথে ওই এলাকায় ফার্দার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেটি নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। কিশোর গ্যাংয়ের এমন হামলা, ছিনতাই, চাঁদাবাজি ও জমি দখল মোহাম্মদপুর আদাবর এলাকার নিত্যদিনের কারবার। স্থানীয়রা বলছে এই অপরাধ জগতের দৌরাত্ম্য থেকে মুক্তি চান তারা। আশিক মাহমুদ, 71, ঢাকা। ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ হাজারীবাগ সড়ক জুড়ে আবর্জনার স্তূপ। সিটি কর্পোরেশনের 5টি STS থাকার পরও বর্জ্য ফেলা হচ্ছে সড়কের পাশে। রাবিশ, বাসাবাড়ির বর্জ্য, দোকানপাটের উচ্ছিষ্ট ফেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী। এসব দেখেও পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক, বুদ্ধিজীবী কবরস্থানের সামনের এই রাস্তা ধরে বাবুবাজার হয়ে সদরঘাট পর্যন্ত যাতায়াত করেন লাখো মানুষ। কিন্তু প্রতিদিনই এই পথ চলতে গিয়ে নাকাল হচ্ছেন তারা। প্রধান কারণ রাস্তার পাশে জমে থাকা আবর্জনার বিশাল স্তূপ। রাবিশ, বাসাবাড়ির ফেলা বর্জ্য, দোকানপাটের উচ্ছিষ্ট, সব মিলিয়ে যেন ছোটখাটো এক একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। আশেপাশে অন্তত 5টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS থাকলেও ব্যবস্থাপনার ঘাটতিতে সেগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। এই বেড়িবাঁধের রাস্তাটা আপনি এখান থেকে একদম ইয়ারপুর সদরঘাট পর্যন্ত যাবেন, দেখবেন পুরাটা ময়লার স্তূপ। রাস্তার অর্ধেক জায়গা মেরে ফেলছে এরা।
এটার মূল কারণ হলো যে এই যে সিটি কর্পোরেশনের লোকেরা এরা ওই ডিপোটারে আটকায় রাখে। আউট মানুষের যে ময়লাগুলা যে ফেলাই যাইতেছে এই ময়লাগুলো কিন্তু ওরা ওইখানে ফেলাইতে দেয় না, যার কারণে ওরা চুপে চাপে ফেলাই থুয়া জায়গা। তাদের অভিযোগ, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারীদের অনেকে রাতের আধারে এসটিএস এর বাইরে ময়লা ফেলে চলে যায়। মনে করেন এক গাড়ি লইলে এই ফেলাই থুয়ে গেলে ওই তো গাড়ি বইতে ওই আনছে ওই থুইছে ওই আইনিয়া মনে করেন বাসে এনে ফালায় কোথেকে এনে ফালায় এই করে। দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশন পড়ে রয়েছে, এটাও সিটি কর্পোরেশন এখানে গাড়ি আসে, তাদের একটা দায়িত্ব। অধিকাংশ দোকানের সামনে পড়ে আছে আবর্জনা, দুর্গন্ধে ক্রেতা আসে না দোকানে। লোকজন বসে না বেশি দোকানে, ময়লার গন্ধ আসে এদিক থেকে, ওইদিকে গাড়ি রাখছে ওইদিক থেকে, সব দিকে ময়লা। আবর্জনার কারণে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ, পাশাপাশি বিভিন্ন ধরনের চর্মরোগ, শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী। আমাদের বাচ্চারা এখানে থাকে, আমরা মুরব্বী থাকে, মশা, তারপরেও ছিল মনে করেন আপনার বিভিন্ন রোগ ছড়াইতেছে, দুর্গন্ধ, রোগ ছড়ায়, মাছি আসে। ময়লার স্তূপ দৃশ্যমান হলেও বিষয়টি নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আছে, সেটি আমরা আপনি যে স্থানটির কথা বলেছেন এটি খোঁজ নিয়েছি আমি, তো অচিরেই বর্জ্যগুলো সরে যাবে। বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারির অভাবে দুর্ভোগ বাড়ছে মোহাম্মদপুরের এই এলাকাগুলোতে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। পূজার ছুটির পর চতুর্থ দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সেনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার। সকাল থেকে প্রচারে নেমেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসুতে শিক্ষার্থীদের জন্য কী ধরনের কাজ করতে চান তা তুলে ধরছেন ভোটারদের কাছে। আর শিক্ষার্থীরা বলছেন তারা এখন সময় মতো নির্বাচন চান। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে পুজোর ছুটির শেষে তো আবারও প্রচারণা বেশ জমে উঠেছে নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা। আপনি ক্যাম্পাসে কেমন দেখছেন জানাবেন, এবং প্রার্থী ও ভোটারদের মতামত কি আসলে বিষয়টি নিয়ে? ঠিকই বলেছেন যে প্রচার কিন্তু ধীরে ধীরে আসলে জমে উঠতে শুরু করেছে, এবং আমরা আজকেও দেখেছি যে বিভিন্ন প্যানেল থেকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারাও যেমন প্রচার ব্যস্ত সময় পার করছেন, এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও কিন্তু প্রচারে ব্যস্ত সময় পার করছেন। আমরা এখানে হয়তো আপনাকে দেখাতেও পারছি যে যেখানেই আসলে শিক্ষার্থীরা অর্থাৎ ভোটাররা যেখানে থাকছেন, প্রার্থীরা সেইখানেই ছুটে যাচ্ছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এবং তাদের যে এই ইশতেহারগুলো আছে সেগুলো তারা বলবার চেষ্টা করছেন। আমরা একটু যদি সুযোগ থাকে একটু ছোট করে কথা বলেও নিতে চাই। এখানে একজন প্রার্থী আছেন, আপনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটারদের আসলে কি বার্তা দিচ্ছেন? আমি পরিবেশ এবং সমাজ কল্যাণ সহ সম্পাদক পদে প্রার্থিতা করছি, এবং ভোটারদেরকে আসলে যেটা আমি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই 16 তারিখ নির্বাচন যোগ্যতম ব্যক্তিকে যাতে আমরা সিলেক্টেড করি। কারণ হচ্ছে যে রাকসুতে আমরা কেউ যদি বিজয়ী হয় গাড়ি বাড়ি বা কোনো কিছুই ফ্যাসিলিটি পাবে না। এখানে যদি যোগ্য কেউ নির্বাচিত হয়, মানে আমিও যদি সেটা না হই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বেনিফিট আমার পারপাসটাই সার্ভ করবে। তা আমরা সেই মেসেজটাই দিতে যাচ্ছি, যেটা ক্লাব, জেলা সমিতি, বিভিন্ন ব্যারিয়ার ফিল্টারের ওপরে যাতে একটা ম্যান যাতে আসলে সিলেক্টেড বা ওমেন সিলেক্টেড হয় সেটার আর কি মেসেজ দিতে যাচ্ছি। লাবণী, আপনি শুনছিলেন যে আসলে যে যার মতো করে ভোটারদের কাছে নিজেকে উপস্থাপন করছেন, তারা নির্বাচিত হলে কি ধরনের কাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা করবেন সেই সমস্ত কথাবার্তায় কিন্তু তারা বলছেন। এখানে আসলে যেটি হয়েছে যে গতকালের একটি যদি ছোট্ট ঘটনা বলি, যে একটু যে নির্বাচনী আচরণবিধির অভিযোগ নির্বাচন কমিশনে দুটি জমা পড়েছে, সেটি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। তো সব মিলে এখন পর্যন্ত কিন্তু উৎসব মুখর পরিবেশে প্রচার চলছে। সবার একটাই চাওয়া 16 তারিখে যেন নির্দিষ্ট সময়ে রাষ্ট্রটি অনুষ্ঠিত হয় এবং সেটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের বাকি 6 দিন, সেখানে নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার সকাল থেকেই শুরু হয় প্রার্থীদের প্রচার। লিফলেটের পাশাপাশি প্রচারে প্রার্থীরা বেছে নিচ্ছেন পথনাটক ও ভিডিও কন্টেন্ট।
পুরো ক্যাম্পাস জুড়ে চলছে উৎসবের আমেজ। এদিকে দুপুর 2টায় ইশতেহার ঘোষণা করবে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থীর জোট ও বিকেল 3টায় ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। দর্শক, যেমনটি বলছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের সময় হাতে আছে আর মাত্র 6 দিন। নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আজ তো ইশতেহার ঘোষণার কথা রয়েছে দুপুর 2টায়, যেমনটি বলছিলাম যে শিবির সমর্থিত প্রার্থী যারা তারা করবেন এবং বিকেল 3টায় ছাত্রদল ইশতেহার ঘোষণা করবে। এবারের ইশতেহারে তারা আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমরা দেখেছি যে বিভিন্ন একক প্রার্থী আজকে কিন্তু দুপুর 2টার সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ঘোষণা করার কথা রয়েছে এবং তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এবং সেখানে তারা আসলে পয়েন্ট হিসেবে রেখেছে। উল্লেখযোগ্য হলো আবাসন, শুভ্র, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানছিলাম। দর্শক, এই মুহূর্তে পরিবেশ উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একমত হয়ে যেটুকুন করতে চাইবে আমরা সেটুকুন সংস্কারের ঐক্যমত এবং পদ্ধতির ঐক্যমতের দিকেই যাব। এবং এই যে এটা রাজনৈতিক আলোচনা, এখানে তো উত্তাপ থাকবে, তাপ থাকবে, এখানে একমত থাকবে, সবই থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। শোনেন, বিচার কখন হবে সেটা তো আসলে পুরো শুনানি প্রক্রিয়া শেষ হবে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে, তার পরে বলা যাবে। আমি তো তার আগে বলতে পারবো না যে এটা অক্টোবর মাসে রায় হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপরে বলা যাবে যে হবে কিনা। আমরা সেই পথেই এগোচ্ছি। আমাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে তো আমরা এখনো কোথাও ফেল করিনি। ফলে যে মামলাগুলো আছে বিচারাধীন, সেগুলোর বিচার প্রক্রিয়া শেষ হলেই হবে এবং 1.5 বছরে বিচারের রায় হয়, এটা তো অসম্ভব কিছু না। এর আগে তো আমরা দেখেছি যে 1.5 বছরে বিচারের রায় হয়, তো আমরাও আশা করব যে রায় হয়তো হবে। সরকার প্রথম থেকে বলেছে যে সরকার একটা স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনটা চায় এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো অন্তরায় না হয়, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে। কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে, অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে। এখন নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন? আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। আমি এরকম কোনো কথা শুনিনি এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে। এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান। অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছে সরকারের বিভিন্ন বিষয়, এবং এটা বলা তাদের তো অধিকার, এটাই তো গণতন্ত্রের চর্চা। এখন প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা প্রতিক্রিয়া দেখাই, প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে বলেন তো আমাদের মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো? যখন কোনো একটা বিষয় আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তখন অবশ্যই সরকার সেই বিষয় নিয়ে কথা বলবে, সে বিষয় নিয়ে কাজ করবে, সে বিষয় নিয়ে এঙ্গেজড হবে, সে বিষয় নিয়ে সকলকে জানাবে। অনানুষ্ঠানিক বক্তব্যের প্রেক্ষিতে তো সরকারের পক্ষে কিছু বলা সম্ভব না। দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা যুক্ত ছিলাম সেখানে। কুড়িগ্রামের কালজানি নদীতে পাহাড়ি ঢল যেন এলাকার মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনছে। পানির সাথে ভেসে আসছে অসংখ্য গাছের ডাল ও গুড়ি। মানুষ রীতিমতো উৎসব করে নানা উপায়ে সংগ্রহ করছেন এসব গাছের গুড়ি। তারা বলছে বেশিরভাগ গাছ জ্বালানি হলেও অনেক গাছের গুড়িতে দামি আসবাবপত্র হবে। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উপর দিয়ে বয়ে গেছে কালজানি নদী। এই নদীর তীর জুড়ে এখন শুধুই গাছের গুড়ির স্তূপ। নদী দিয়ে ভেসে আসা এসব গাছের গুড়ি সংগ্রহ করছেন আশপাশের বাসিন্দারা। লোকজনের দাবি, ভারতীয় সীমান্তের বাসিন্দাদের কাছে তারা জানতে পারেন ঢলের পানিতে ভেসে আসা এসব গাছের গুড়ি আসামের পাহাড়ি অঞ্চল থেকে আসছে। এইরকম গাছ মানুষের ওই হাল্লাগায় যে নদী ভাঙচুর হইতেছে সেরকম, তারপরে গাছও এরকম আছে, মানুষ একেবারে সেরকম ধরছে গাছ। ইতিপূর্বের লোকেরাও এরকম গাছ দেখে না যে পানির স্রোতে এরকম গাছ, অনেক পুরান্ত গাছ ভেঙে চুরে আসছে, কোনো গাছের কাটানো দাগ নাই, শুধু ভাঙচুর অবস্থা গাছ আসছে আমরা দেখতে পাচ্ছি। অনেক লোক লাকড়ি হিসেবে এই গাছ তুলছে, ব্যবহার করছে। নদীর কিনারায় যেটা পাইছি এটা লইছি, কিন্তু দূরে যেটা আছে এটা আনতে পারি নাই। এমন দৃশ্য এর আগে দেখেননি এলাকাবাসী, তাই তারা এই ঘটনায় হতবাক। তবে কাঠ সংগ্রহ করতে পেরে অনেকেই বেশ খুশি। এই ক্ষেতগুলো গাড়বে 30-35 দিন হলো, খালি নাগি উঠছে। শাশুড়ি দেওয়ার পর এই যে ভারত থেকে পানি চাড়ি দেওয়ার পর সবগুলো আবাদ, এই যে গাছ গোছরা ধরবে দেয় সবগুলো আবাদ বানে খায় গেল। এগুলো সব পচা সরা, মনে করেন কালা পচা, তারপরে কই আপনি মনে করেন অকাজি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কেউ 3 থেকে 4 লাখ টাকার গাছ তুলে বিক্রি করেছে। তবে এই গাছের কারণে নদী পাড়ের অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের উজান থেকে পাহাড়ি ঢল এসে বাংলাদেশের দুধকুমার সহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে বেশ কিছু কাঠের গুঁড়ি এবং কাঠের গুঁড়ির সাথে কিছু প্রাণী এসেছে, অর্থাৎ সাপ এসেছে, বিষাক্ত সাপ। সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশের জনগণ সেই কাঠগুলো সংগ্রহ করার চেষ্টা করছে, সেখানেও তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে আমি মনে করি। ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কালজানি নদী। পিন্টু হাজং, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।